নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আপনারা এতদিন আমাদের কণ্ঠস্বর শুনে এসেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে, কিন্তু আজ সামনে আসতে বাধ্য হয়েছি কারণ ইউটিউবের কিছু নতুন পলিসির জন্য। অত কথা নেই, আপনাদের যদি আমাদের ইন্ট্রো জায়গাটা শুনতে বোরিং লাগে তবে স্বাচ্ছন্দ্যে স্কিপ করতে পারেন আসল গল্পটা শোনার জন্য। আর পুরো গল্পটাই কিন্তু হেডফোনে শোনার অনুরোধ রইল। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সের পাশে হাই বাটনটা চাপুন আর লাইক করে শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন, শুধুমাত্র গল্পের আসরে। সকাল 9টা। ফোনটা হঠাৎই বেজে উঠল। সেইটা ধরতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো হ্যালো, ব্যোমকেশ বাবু কথা বলছেন? আমি বললাম, না, আমি অজিত বলছি। ও, অজিত বাবু, আমি অংশু বলছি। চিনতে পারছেন? ওই দত্তবাড়ি থেকে। মাথাটা হঠাৎ করে ঘুরে গেল। দত্তবাড়ি, সেই 12 বছর আগের দত্তবাড়ি। হ্যাঁ, পরিষ্কার মনে পড়ল সমস্ত কথা। আমি বললাম, হ্যাঁ অংশু, বলো, ভালো আছো? ভালো নেই অজিত বাবু, একদমই ভালো নেই। কেন, কি হয়েছে? এর মধ্যে অনেক কিছুই ঘটে গেছে। আপনি আজকের কাগজ পড়েননি? না, আজ পড়া হয়নি। কি হয়েছে বলো তো? অজিত বাবু, যদি সম্ভব হয় তাহলে ব্যোমকেশ বাবুকে সঙ্গে নিয়ে আজকেই একবার বাড়িতে আসুন। এখানে এখানে কিছু ভালো নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা যাব। কথাটা বলার সাথে সাথেই অংশু ফোনটা কেটে দিল। কি আশ্চর্য, 12 বছর আগের ঘটনাটা মনে পড়ে গেল। রাজপ্রতাপ বাবুর কথা, অভাগা নকুল, ধূর্ত সুদর্শন তিওয়ারি আর সেই বুদ্ধিমান ছেলেটা কৌশিক। আজ এতদিন পর আবার কি হলো? অংশুর কথা শুনে মনে হলো কিছু একটা বিপদ সেখানে ঘটেছে। তবে সেটা কি ঘটনা, ভালো না মন্দ, তা জানতে হলে একবার সেখানে যেতেই হবে। তারও আগে একবার ব্যোমকেশের সাথে দেখা করতে হবে। ইদানিং সকাল সকাল সে যে কোথায় বেরিয়ে যায় কে জানে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সত্যবতীর মুখে শুনি বাইরে গেছে। আমি ওকে জিজ্ঞাসা করলে ও ব্যাপারটা এড়িয়ে যায়। আজ আসুক, এর একটা না একটা হেস্তনেস্ত করতেই হবে। কিছুক্ষণ পর ব্যোমকেশের দেখা মিলল। দরজা দিয়ে ঘরে ঢুকতে যাবে, তখনই আমি তাকে ধরলুম। এই ব্যোমকেশ, কোথায় গিয়েছিলে তুমি? কেন, যেখানে আমি রোজ যাই। সে তো বুঝলুম, তবে সেই রোজকার জায়গাটা কোথায়? হ্যাঁ, ছাড়ো না, আজকের খবরের। এই না, না বলছি, কথা ঘুরিও না। যেটা জিজ্ঞাসা করলাম তার উত্তর দাও। অজিত, তোমাকে কথাটা বলতে খুব লজ্জা করছে, তাও বলছি। আসলে আমি এই কদিন সকাল সকাল প্রাতঃভ্রমণে যাচ্ছি। তা বেশ তো, এতে লজ্জা পাওয়ার কি আছে? অজিত, তুমি কি সত্যিই দেখতে পাচ্ছ না? কি কি দেখতে পাচ্ছি না? সত্যি দেখতে পাচ্ছ না? কিসের কথা বলছো? আরে সেটা না বললে বুঝবো কি করে? এই যে আমার দেহে যত্রতত্র মেদ জন্মাচ্ছে। ও, এই কথা, হ্যাঁ? তা ভালো, তা ভালো তো। তা তুমি পরিশ্রম করছো, খুব ভালো কথা। এই জন্যই আমি তোমায় কথাটা বলতে চাইছিলাম না, বুঝলে? সে যাই হোক, আজকের খবরের কাগজ পড়েছ? না, এখনো পড়া হয়নি। কেন, কিছু কি হয়েছে? কি বলছো অজিত? এই নাও দেখো। এই বলে ব্যোমকেশ তার হাতে থাকা খবরের কাগজটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি কৌতূহলী হয়ে তাড়াতাড়ি করে তার হাত থেকে কাগজটা নিয়ে নিলাম। ব্যোমকেশ বলল, পরের পাতায় শেষের দিকটাই দেখো। আমি ব্যোমকেশের কথা মতো দ্বিতীয় পাতার শেষের দিকে দৃষ্টিপাত করলাম। সাথে সাথে চমকে উঠলাম। সেখানে শুরুতেই লেখা আছে,
দত্ত বাড়ি দুর্নীতি। আমি প্রচণ্ড অবাক দৃষ্টিতে একবার ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ বলল, সবটা পড়ো। আমি পড়তে শুরু করলাম। সেখানে লেখা আছে, দত্ত বাড়ি উত্তর কলকাতার অন্যতম ধনী সচ্ছল বনেদি পরিবার। এনাদের টেক্সটাইলের ব্যবসা বহু বছর আগেকার। কলকাতা সহ দেশের আনাচে কানাচে এদের শাখা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এই ব্যবসায় এখন দুর্নীতিতে ভরে গেছে। দত্তবাড়ির সবাই এখন এক একটা চোর আর ডাকাত, যেখানে এক ভাই সম্পত্তির লোভে আরেক ভাইকে মেরে দেয়। সেখানে আর কি আশা করা যায়? আমায় তো আগেই এরা ধ্বংস করে দিয়েছে, এখন তো তারই শাস্তি পাচ্ছে ওরা। যাই হোক, আমি পতনের আশা করব না, তবে ওপরে উনি আছেন, সবটাই দেখবেন তিনি। এখানেই শেষ এই খবরটা। তলায় লেখা নিজস্ব সংবাদদাতা। তবে আমি যেখানে অবাক হচ্ছি, সংবাদ মাধ্যম কখনোই এরম খবর লেখে না। এইটা কেউ বা কারা এসে সংবাদ পত্রিকাকে বলে লিখিয়েছে। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। সে মুচকি হাসল। তুমি জানো, কিছুক্ষণ আগে আমায় দত্তবাড়ি থেকে অংশু ফোন করেছিল। এটাই অবাক হওয়ার কিছুই নেই। ওরা আমাদের যে পরিমাণে বিশ্বাস করে, তাতে যে ফাঁদে ওরা পড়েছে সেখান থেকে বার করার দায়িত্ব আমাদেরই। তবে ব্যোমকেশ, আমি ঠিক বুঝতে পারলাম না আসল ব্যাপারটা ঠিক কি। ব্যক্তিগত শত্রুতা। কি? হ্যাঁ, ব্যক্তিগত শত্রুতা। খবরটা পড়ে তুমি কি বুঝলে সেটা আমায় একটু বলো। এই এই যেমন ধরো, ব্যক্তির প্রথমের লেখাটায় দত্তবাড়ি সম্পর্কে অত্যন্ত ইতিবাচক, তারপরই হঠাৎ করেই সেখান থেকে তার সম্বন্ধে দুর্নামের কথা শুরু। তুমি ব্যাপারটা ঠিকই ধরেছ, তবে পরিষ্কার জানতে হলে একবার দত্তবাড়ি যেতে হবে। আর হ্যাঁ, তোমায় অংশু কি বলল? সে বলল একবার আমাদের তাদের বাড়িতে আসতে, সেখানে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। কি সমস্যা তা কিছু বলেছে? না, সেই সম্বন্ধে কিছু বলেনি। আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও, জল খাবার করেই বেরিয়ে পড়বো। ঠিক আছে। এমন সময় হঠাৎ করেই আমাদের সামনে সত্যবতীর আবির্ভাব ঘটল। সে এসেই বলল, তা কোথায় যাওয়ার পরিকল্পনা করছো তোমরা? আমি বললাম, বৌটান, তুমি ভাবলে কি করে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হলে তোমায় আমরা জানাবো না? সে না হয় বুঝলাম, তবে এখন কোথায় যাওয়া হবে? ব্যোমকেশ বলল, এই একটু কাজে যাব। হ্যাঁ, সে তো শুনলাম, সেটা কোথায়? ব্যোমকেশ এবার একটু বিরক্ত হয়ে রেগে গিয়ে বলল, বললাম তো একবার কাজ আছে, সব কিছু তোমায় খুলে বলার কিছু নেই। ব্যোমকেশ সাধারণত সত্যবতীর সাথে খারাপ ব্যবহার করে না, সে খুবই ভালোবাসে তাকে। আমি বললাম, আহ ব্যোমকেশ, কি হচ্ছে কি? সত্যবতী এবার রেগে গিয়ে বলল, কি যেন একটা বলছিলে না, জল খাবার করে কোথায় যাবে? ঠিক আছে, তুমি আমায় না বললে তোমার আজকে খাওয়াই বন্ধ। ব্যোমকেশ এবার একটু নরম হলো। সে বলল, আহা, সত্য চড়ছ কেন? আমরা দত্তবাড়ি যাব। সত্যবতী প্রথমটায় শুনতে পায়নি। সে আবার বলল, কি, কোথায় বললে? দত্তবাড়ি। আবার দত্তবাড়ি? চারিদিকে পুজোর আমেজ। রাস্তার অলিতে গলিতে অর্ধ সম্পাদ প্যান্ডেল। কোথাও দুমদাম করে বোমবাজি ফাটছে, তাতেই মাঝে মাঝে চমকে যেতে হচ্ছে। এখনো ইচ্ছে করে কৈশোরে ফিরে যেতে। তখন পুজো এলে সে কি আনন্দ! এই মণ্ডপে ওই মণ্ডপে করে আর সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিতেই কেটে যেত। আমার অবশ্য বন্ধু সংখ্যা খুবই কম। ওই হট্টগোল আমার অতটা কোনো কালেই পছন্দ হতো না। তবে পুজো এলে সেই সব ভুলে মণ্ডপে ঢাকের তালে কোমরে কিন্তু সত্যি দুলতো। এখন আর বাল্য বন্ধুদের সাথে কথা হয় না। দেখা হলে দূর থেকে হাত নাড়ানো আর কাছে এসে সুখ দুঃখের কিছু কথা। কেউ অনেক বড় জায়গায় পৌঁছে জীবনে প্রতিষ্ঠিত, আবার কেউ জীবনে একদম প্রতিষ্ঠিত হতে পারেনি। জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে এই সমাজের বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে। তাই বলে আমি আমার সেই বন্ধুর সাথে কথা বলা বন্ধ করিনি, কারণ আমিও তো নিতান্তই ছাপোষা একজন ভদ্রলোক। আজ ব্যোমকেশ না থাকলে পেটে তো বেলা ভাতও জুটত না। আর
যাই হোক, লেখালেখি করে কারো সংসার চলে না। সংসার কথাটা মাথায় এলেই কেমন জানি ভয় ভয় করে। মনে মনে একটু হাসলাম। আমায় হাসতে দেখে ব্যোমকেশ বলল, কি হলো অজিত, হাসছো কেন? ওই একটা কথা মনে পড়ে গেল তাতেই। ও আচ্ছা, আমি ভাবলাম চারিদিকে বিবাহ দম্পতিদের ঘুরতে দেখে তোমারও বোধ হয়। দূর ব্যোমকেশ, তুমিও না পারো। আমার কি আর সেই বয়স আছে গো? বললেই হলো, তুমি শুধু একবার বলো, দেখবে দলে দলে তোমায় দেখতে চলে আসবে। এই বয়সে তোমার এত সুন্দর রূপ আমি অন্য কাউকে দেখিনি, বিশ্বাস করো। এই ব্যোমকেশ, তুমি কি আমার সাথে মস্করা করছো? মস্করা? তা একটু করছি বই কি। এবার আমি প্রচন্ড রেগে গেলাম। আমি হাসবো না কাঁদবো সেটা না বুঝতে পেরে বললাম, ব্যোমকেশ, তুমি আমায় এখানে নামিয়ে দাও, আমি বরং বাড়ি যাচ্ছি। ব্যোমকেশ বোধহয় বুঝলো আমার ভেতরের কষ্টটা। সে বলল, আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, কোথাও যেতে হবে না, আমি এই চুপ করলাম। কিছুক্ষণ পর ট্যাক্সি বিবেকানন্দ লেনের মধ্যে যে বিশাল বড় বাড়িটার সামনে এসে দাঁড়ালো, সেটাই দত্ত বাড়ি। গাড়ি থেকে নামার পর ট্যাক্সি ড্রাইভার আমায় বলে গেল, বাবু, আমার হাতে ভালো মেয়ে আছে, লাগলে বলবেন। আমি সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করতেই জোর গতিতে সেখান থেকে সে উধাও হয়ে গেল। দত্তবাড়িতে সেই 12 বছর পর ঢুকছি বললে ভুল হবে, বরং সেখানে প্রত্যেক বছরে আমরা প্রায় এসেছি। যেমন আর্যবাবুর মৃত্যুর পর একবার দেখা করতে এসেছিলাম হৈমন্তী দেবীর সাথে। তারপর অংশুর বিয়ে থেকে শুরু করে ছোটোখাটো অনুষ্ঠান আর দুর্গাপুজোতে তো বটেই। তবে দীর্ঘ 5 বছর হয়ে গেল এইদিকে আমাদের আসা হয়নি। তা সে কর্মব্যস্ততা আর চক্ষু লজ্জাই হোক না কেন। আর যাই হোক, দত্তদের মতো আমরা তো আর তাদের নিমন্ত্রণ করতে পারবো না, সেই সামর্থ্য নেই আমাদের। তবু তারা একবার এসেছিল আমাদের বাড়ি। তারপর এই দু বাড়ির মধ্যে মধুর সম্পর্ক খানিকটা ছিন্ন হলো হৈমন্তী দেবীর অকাল প্রয়াণে। খুব একটা বেশি বয়স হয়নি তার, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান। এই ঘটনা বছর 7 আগেকার। এইসবই ভাবতে ভাবতে মূল ফটকের গেটের সামনে এসে দাঁড়ালাম, আর সাথে সাথে কিছু অজানা ফুলের মিশ্রিত সুগন্ধ নাকে ভেসে এলো। সামনেই দত্তদের বাগান, সেখানে কিছু চেনা ও অচেনা ফুল ফুটে আছে। ফটকের দরজা আধ খোলা ছিল, সেটা দিয়েই আমরা ঢুকে পড়লাম ভেতরে। এই বাগান বিশাল বড়, এ প্রান্ত থেকে ও প্রান্ত ভালোভাবে দেখা যায় না। সম্ভবত সেটাকে আরও বাড়ানো হয়েছে। আর্যবাবু বাগান খুব ভালোবাসতেন, তার স্মৃতিতে এই বাগান। সামনেই একজনকে দেখতে পেলাম, সে আমাদের খুব চেনা, নিতাই। নকুল মারা যাবার পর থেকে সেই এখন সেই দারোয়ান আর সেই মালি। নিতাইও সম্ভবত আমাদের দেখতে পেয়েছে। সে ছুটতে ছুটতে আমাদের কাছে এলো, দিয়ে বলল, আপনারা এতদিন বাদে কেমন আছেন? নিতাই যে, আমরা ভালোই আছি। তা তুমি কেমন আছো? নিতাই খানিকটা বিমর্ষ হয়ে বলল, বাবু ওই চলে যাচ্ছে, তবে বাড়ির কেউ ভালো নেই। সবই শুনলাম, চলো ভেতরে চলো, আর বাইরের গেটটা বন্ধ করে দিয়ে এসো। ওটা সম্ভবত খুলে গেছে, বাইরে থেকে ছাগল গরু আসতে পারে। আর বলবেন না বাবু, দিন দিন যত বয়স বাড়ছে তত ভুলে যাওয়ার রোগটা জাঁকিয়ে বসেছে। ব্যোমকেশ একটু হাসল। নিতাই গিয়ে গেটটা বন্ধ করে দিয়ে আসলো। আমরা বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। 12 বছর পর হয়ে গেছে। বর্তমানের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া বাড়ির আনাচে কানাচে প্রসার করেছে। বৈঠকখানার একটা দেওয়ালে ঝুলছে আর্যবাবু আর হৈমন্তী দেবীর দুটো বড় বড় ছবি। ব্যোমকেশ সম্ভবত সেই সব ছেড়ে অংশুকে খুঁজছিল। ব্যোমকেশ বলল, নিতাই, সবাই কোথায়? কারুর দেখা পাচ্ছি না যে। আপনারা ওইখানে বসুন, আমি খোকা বাবুকে ডেকে দিচ্ছি।
নিতাই ওপরে চলে গেল। খোকা বাবুদের বলতে অংশু আর কৌশিক। 12 বছর আগের সেই কৌশিক, সেই কম বয়সী কৌশিক যে নিজের বুদ্ধি বলে এই গোটা সাম্রাজ্যটাকে বাঁচিয়েছিল, আর এখনও তারই দাপটে এই টেক্সটাইলের ব্যবসা এগিয়ে চলেছে মাথা তুলে। তবে আজ কি এমন হলো? নিতাই খানিক পর নিচে নেমে এলো। সাথে নামলো আমাদের অতি পরিচিত অংশু। অংশু এসেই আমাদের প্রণাম করে বলল, ও, আপনারা এসে গেছেন? আসুন আসুন। তা কেমন আছেন আপনারা? ব্যোমকেশ আর আমরা উভয়ই বললাম, ভালো আছি। ব্যোমকেশ বলল, কি হয়েছে অংশু? আরে বলছি, সব বলছি। তার আগে আপনারা কি খাবেন বলুন? কত বছর পরে এলেন বলুন তো। মা যখন ছিল তখন তিনিই আপনাদের নিমন্ত্রণ করতেন, আপ্যায়ন করতেন। তবে মা মারা যাওয়ার পর থেকে সংসারের যে চাপটা কাঁধে এসে পড়েছে, তাতে নিজেকেই এখন সময় দিয়ে উঠতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আরে আমি তো তোমার চেয়ে বয়সে বড়, আমি বা কবার তোমাদের নিমন্ত্রণ করেছি? আরে সেসব ঠিক আছে, কিন্তু এখন কি খাবেন বলুন? মধ্যাহ্ন ভোজন কিন্তু করে যেতে হবে, নইলে আমি ছাড়ছি না কিন্তু। না না অংশু, কাজে এসেছি, সমস্ত ব্যাপারটাকে শুনি, বুঝি, তারপর ওইসব ভোজন টোজন হবে। এখন তুমি একটু চা খাওয়াতে পারবে? আরে কি যে বলছেন ব্যোমকেশ বাবু, কেন পারবো না। এই নিতাই কাকা, ও নিতাই কাকা, আমাদের জন্য একটু পাঠিয়ে দাও। এই বলে সে নিতাইকে ডেকে তাকে ইশারা করলো চা আনার জন্য, আর সাথে সাথে নিতাই রান্নাঘরে চলে গেল। ব্যোমকেশ বলল, নাও এবার বলতে শুরু করো, ব্যাপারটা আসলে কি ঘটেছে। অংশু বলতে শুরু করলো, বাবা চলে যাওয়ার পর আমাদের পরিবারটা একদমই দিশেহারা হয়ে পড়েছিল, আর সেখান থেকে কিভাবে আমরা ঘুরে দাঁড়ালাম তার তো সবটাই আপনারা জানেন। দাদা যেভাবে একের পর এক বুদ্ধি দিয়ে ব্যবসাটাকে দাঁড় করালো, সত্যিই তো অকল্পনীয়। কিন্তু এইবারের সমস্যাটা একদমই অন্যরকম। এমনকি আমরাও ধরতে পারছি না যে কি হচ্ছে, মানে আসল ব্যাপারটা কি। আপনি তো জানেনই যে পারিবারিক ব্যবসায় নাক গলানোর কখনোই আমার সেরকম ইচ্ছা ছিল না, এখনও নেই। যখন দাদার ওপর খুব চাপ পড়ে যায়, কাজের পরিমাণ বেড়ে যায়, তখনই আমি এই দিকটায় আসি, নইলে নয়। আসলে ব্যোমকেশবাবু, হয়েছে কি, এই বছর থেকে না আমাদের ব্যবসার মধ্যে একের পর এক সমস্যা এসে দাঁড়াচ্ছে। কোনো কাজই ঠিকমতো হচ্ছে না, কাজগুলো শেষ পর্যন্ত গিয়েও হঠাৎ আটকে যাচ্ছে। এই ধরুন, কোনো বড় দোকানে আমরা মাল ডেলিভারি দেবো, হঠাৎ রাস্তায় ছোটখাটো অ্যাক্সিডেন্টের জন্য সমস্ত কাজটাই ব্যর্থ হয়ে গেল। আবার ধরুন হিসেবের গোলমাল, কোম্পানির দ্রব্যের গুণগত মান খুবই হ্রাস পাওয়া, এইসব নানা রকমের। আপনি হয়তো ভাবছেন এইগুলো তো ব্যবসায় হতেই পারে, এতে আর এমন কি আছে। তবে ব্যোমকেশবাবু, এমন আরও উদাহরণ রয়েছে যেখানে কোম্পানির ব্যর্থতার জন্য অন্য কারোর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। তুমি কি বোঝাতে চাইছো? কেউ কি ইচ্ছা করে করছে তোমাদের সাথে এগুলো? তা বলতে পারেন। আসলে দাদাও এমন আশঙ্কাই করছে। আর এইগুলো বাদ দিয়ে যদি বলি, এই ধরুন কাল আমি হেঁটে হেঁটে অফিস থেকে বাড়ি ফিরছি। হাঁটছিলাম কারণ ইদানিং শরীরটা খুবই খারাপ যাচ্ছে আমার, তাই ডাক্তার বলেছিলেন নিয়মিত শরীর চর্চা করতে আর পারলে একটু হাঁটতে, তাই আমার হাঁটা। তা যেটা বলছিলাম, হাঁটতে হাঁটতে ফটকের গেটের কাছে এসে পৌঁছেছি, এমন সময় দেখি কেউ একজন আমাদের বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়ল। আমি সঙ্গে সঙ্গে চোর চোর করে চিৎকার করতে করতে গেট দিয়ে ঢুকতে যাব, তখন কেউ একজন আমার মাথায় একটা শক্ত লাঠি দিয়ে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে দেখি আমি ঘরের মধ্যে। পরে জানতে পারি কারোর কোনো কিছু চুরি যায়নি। পরে অবশ্য পুলিশ এসে দিন দুয়েক নিরাপত্তার ব্যবস্থা করে, তবে তাতেও বিশেষ কিছু ফল হয়নি। বুঝলাম, তবে আরও পরিষ্কারভাবে জানতে হবে। কৌশিক কখন আসবে? দাদা কিছুক্ষণ পরেই চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা ততক্ষণ থেকে যাই, কি বলো অজিত? ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই।
ঘণ্টাখানেক পর কৌশিক বাড়িতে এলো। আগের কৌশিক আর এখনকার কৌশিকের মধ্যে অনেক তফাৎ। আগের সেই ছিপছিপে চেহারার কৌশিক এখন বেশ মোটাসোটা হয়ে গেছে, সাথে চেহারাতেও আভিজাত্যের একটা ছবি উঁকি দিচ্ছে। তবে যে জিনিসটা আমার সাথে ব্যোমকেশকেও অবাক করলো সেটা হলো কৌশিকের ব্যবহার। সে বাড়ি আসতেই কারোর সাথে কথা না বলে আমাদের পাশ দিয়ে সোজা চলে গেল নিজের ঘরে, যেন সে আমাদের কাউকেই চেনে না। ব্যোমকেশ বলল, অংশু, দাদার কি কিছু হয়েছে? ঠিক জানি না, তবে ব্যবসায় যে ক্ষয়ক্ষতি হচ্ছে তাতেই হয়তো দাদা চিন্তিত আছে। আপনি একটু বসুন, আমি ওকে ডেকে আনছি। ব্যোমকেশ কিছু একটা ভেবে বলল, না থাক, আমরা বরং পরে আসবো, তোমায় আর কাউকে ডাকতে হবে না। আরে না না, সেটা কি করে হয়? আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করলেন, আপনি একটু দাঁড়ান। এই বলে অংশু উপরে চলে গেল কৌশিককে ডাকতে। হঠাৎই একটা চিৎকারের শব্দ কানে এলো। কেউ যেন অত্যন্ত রেগে গিয়ে বলছে, সবসময় বিরক্ত করিস না। আর কে বলেছিল তোকে বাইরের লোককে ডাকবার? যা হচ্ছে সবই দুর্ঘটনা। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কেই বা আমাদের এরকম ক্ষতি করবে? তুই ওদের চলে যেতে বল। গলাটা খুবই চেনা আমাদের। এটা তো কৌশিকের গলা, তবে সে এরকম বলছে কেন? ব্যোমকেশের মুখের দিকে তাকাতে বুঝলাম সেও আমার মতোই অবাক হয়েছে। অংশু নিচে নেমে এলো, সাথে এক রাশ হতাশা নিয়ে। অংশু কিছু একটা বলতেই যাবে, ব্যোমকেশ বলল, থাক অংশু, সবটাই শুনেছি, আমরা বরং আসছি। ব্যোমকেশবাবু, আপনারা আমায় ক্ষমা করবেন, আমি অত্যন্ত লজ্জিত। আসলে আমি জানি না দাদা কেন এমন করছে, তবে তবে দয়া করে ওর কথা কিছু মনে করবেন না। না না অংশু, কিছুই মনে করিনি। দেখো, এতদিন এই পরিবারের সব সমস্যা আমি নিজের যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে মিটিয়েছি। আশা করবো এবারও পারবো। অনেক ধন্যবাদ ব্যোমকেশবাবু। তাহলে এখন এলাম অংশু। একটু দাঁড়ান। এই বলে অংশু হনহন করে একতলারই একটা ঘরের মধ্যে চলে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এলো আমাদের কাছে। তারপর ব্যোমকেশের সামনে তার হাত বাড়িয়ে দিল। তার হাতে একটা ছোট্ট কাগজের টুকরো। ব্যোমকেশ বলল, কি এটা? এই কাগজে একটা নাম আর ঠিকানা দেওয়া রয়েছে। গিয়ে এই লোকটার সাথে একটু যোগাযোগ করবেন। আশা করি সে আপনাদের পথ দেখাবে। ব্যোমকেশের মুখে একটা হাসি খেলে গেল। আমরা তখনকার মতো সেখান থেকে চলে এলাম। আসার সময় একটা জিনিস দেখে আমার কেমন জানি একটা লাগলো। আমাদের শেষের সব কথোপকথন দোতলা থেকে শুনছিল কৌশিক, আর তার মুখের অভিব্যক্তি ভীষণ রকমের সন্দেহজনক। আজ কৌশিকের হাবভাবটা দেখলে? ব্যোমকেশ চুপ। আমরা অনেকক্ষণ হলো ফিরে এসেছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটা ছোটো মতো ভাত ঘুম দিয়ে বিকেলে সেই ঘুম ভাঙতেই মনটা কেমন জানি খারাপ হয়ে গেছে। সব কিছু এই যেন ভিত্তিহীন ঠেকছে। ব্যোমকেশ সেই থেকে যেন কিছু একটা ভেবে চলেছে। দূরে কোথাও একটা রবীন্দ্রসঙ্গীত বাজছে, তবে তার সুরটা যেন বেদনা মিশ্রিত। আমি আবার জিজ্ঞাসা করলাম, এই ব্যোমকেশ, কি ভেবে চলেছ তখন থেকে? এবার ব্যোমকেশ বলল, তুমি ঠিকই ধরেছ, কৌশিকের ব্যবহারে আমার সন্দেহ হয়েছে। তবে এই মুহূর্তে আমাদের এই কেসটার ব্যাপারে ভাবতে হবে। ব্যোমকেশ, এই কেসটাই বেশ অন্যরকম। সাধারণত এরকম ঘটনা ঘটলে পুলিশ এর সমাধান করে। তুমি তো মনে হয় এরকম কেস কখনো নাওনি। না না, নিইনি। আর সেই জন্যই তো আমার আরও বেশি করে কৌতূহল। আমি বলতেই পারতাম পুলিশের কাছে যেতে হবে, তবে তুমি তো জানোই আমাদের সাথে ওদের একটা ভালো সম্পর্ক আছে। সেক্ষেত্রে এটা নিন্দনীয়। ঠিকই বলেছ, তবে এখন? দেখো অজিত, এইটা স্পষ্ট যে কেউ বা কারা ইচ্ছা করে ওদের ব্যবসায় লোকসান করানোর ধান্দায় আছে। হতে পারে নতুন কোনো ব্যবসায়িক শত্রুতা, আবার হতে পারে পুরনো শত্রুতা। তবে সবটাই যে নিছক দুর্ঘটনা সেটা ভাবা বোকামি। তবে তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ওদের ক্ষতি সাধন করা। আর এই মুহূর্তে আমাদের কাছে একটাই রাস্তা খোলা আছে। কি রাস্তা?
অংশু আমায় শেষে যেই কাগজের টুকরোটা দিল সেটা। আমি বেমালুম ভুলে গিয়েছিলাম যে আমরা যখন সেখান থেকে আসছিলাম তখন অংশু খুব সতর্ক হয়ে একটা কাগজের টুকরো দিয়েছিল। সেইটা মনে পড়তেই বললাম, এই সেখানে কি লেখা আছে? এরম কিছু লেখেনি, শুধু একটা ঠিকানা আর তার পাশে একজনের নাম। আমি উৎফুল্ল হয়ে প্রশ্ন করলাম, কি নাম? সুদর্শন তিওয়ারি, তিওয়ারি অ্যান্ড সন্স। অন্ধকারে পথ হারালে লাঠি ধরে সামনে এগোতে হয়, তবে সে হোক না ভাঙা লাঠি। এই মুহূর্তে আমাদেরও সেই অবস্থা হয়েছে। 12 বছর আগে আর্যবাবুর মৃত্যুর সাথে জড়িত সুদর্শন তিওয়ারি নাকি এখন আমাদের একমাত্র সাহায্য করতে পারে বলে মনে করেছে অংশু। রাজপ্রতাপ বাবুর যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি পেয়েছিল আর্যবাবু আর নকুলকে খুনের জন্য, আর সুদর্শনবাবু 2 বছরের কারাদণ্ড সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা ও পুলিশের কাজে বিভ্রান্তি আনায়। তবে অংশু নিশ্চয়ই কিছু বুঝে আমাদেরকে তার শরণাপন্ন হতে বলেছে। সুদর্শনবাবু জেল থেকে বেরোনোর পর তার টেক্সটাইলের ব্যবসা প্রায় শেষের দিকে। তারপর শুনেছিলাম আবার নাকি কষ্ট করে দাঁড় করিয়েছে, তা অবশ্য বছর 7-8 আগেকার কথা। তারপরে অতটা আর অনুসরণ করা হয়নি। হে ট্যাক্সি, রুকিয়ে রুকিয়ে। বিভিন্ন কথা ভাবতে ভাবতে কখন যে পৌঁছে গেছি তা টেরই পাইনি। গাড়ি থেকে নামলাম আমরা, ট্যাক্সির ভাড়া মিটিয়ে এগোলাম সামনে বড় করে লেখা সাইনবোর্ডে তিওয়ারি অ্যান্ড সন্স এর দিকে। তবে এ কি অবস্থা হয়েছে সেই বহুতলা দোকানের? সামনে সাইনবোর্ডের অবস্থাও শোচনীয়, তাই একদিক থেকে ভেঙে খুলে যাওয়ার উপক্রম। ওপরের অনেক কাঁচ প্রায় ভেঙে গেছে। বহু বছর পরিচর্যার অভাবে যে দুর্দশা ঘটে, ঠিক তাই হয়েছে এখন এই দোকানের। আগে দোকানের সামনে একটা সিকিউরিটি গার্ড সর্বক্ষণ দাঁড়িয়ে পাহারা দিত, তবে এখন সেই জায়গা ফাঁকা। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরের অবস্থা এতটাই খারাপ যে তা অবর্ণনীয়। তবে এখানে সুদর্শনবাবু কোথায়? আমি ব্যোমকেশকে বললাম, এই ব্যোমকেশ, সুদর্শন তিওয়ারি কোথায়? আমি তো সেটাই ভাবছি অজিত। ভেতরটা তো একেবারে অন্ধকার, এখানে নিশ্চয়ই তিনি থাকবেন না। চলো বাইরে চলো, এখানে কেউ নেই। আমরা বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় এত গাড়ির মাঝে হঠাৎই একটা গাড়ি এসে আমাদের থেকে হাত 10 দূরে গিয়ে থামল। একটা কালো রঙের গাড়ি, তবে পুরনো। আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম। গাড়িটা এবার পেছনে আসতে শুরু করলো, তারপর আমাদের সামনে এসে থামল। গাড়ির দরজা খুলে গেল। সুদর্শন তিওয়ারি। সুদর্শনবাবু আমাদের বললেন, কি ব্যাপার আপনারা এখানে? আরে আপনার কাছেই তো এসেছিলাম, তবে আপনাকে দেখতে না পেয়ে ট্যাক্সি ধরার জন্য দাঁড়িয়ে আছি। আমাকে? হাসতে লাগলেন সুদর্শনবাবু। হ্যাঁ আপনাকেই, এখন যে আপনাকেই দরকার। আমি অফিস যাচ্ছি, আসুন গাড়িতে উঠুন, যেতে যেতে কথা হবে, আর আপনাকে আপনার বাড়িতে নামিয়েও দেব। আমরা গাড়িতে উঠলাম। সমস্ত ব্যাপারটা আমার কাছে কেমন অদ্ভুত লাগছিল। এই হঠাৎই সুদর্শনবাবুর আবির্ভাব, কৌশিকের এরকম পরিবর্তন, সব কিছু এই যেন বেশ রহস্যজনক। গাড়ি চলতে শুরু করেছে। সুদর্শনবাবু বললেন, হ্যাঁ বলুন ব্যোমকেশবাবু। আমার নাম আপনার এখনো মনে আছে? খুশি হলাম শুনে। আরে আরে কি বলছেন, আমি আপনার সাথে কত খারাপ কাজ করেছি, তা সত্ত্বেও আপনি আমাকে মনে রেখেছেন। ঠিক আছে সুদর্শনবাবু, তা আপনি কিসের ব্যবসা শুরু করলেন? টেক্সটাইলেরই, আবার নতুন করে। এখনো পর্যন্ত জীবনে যা রোজগার আমার জমানো ছিল তা আবার কাজে লাগাচ্ছি, তবে জানি না কতদূর কি করতে পারবো। এখন ভাবলে সত্যিই খারাপ লাগছে যে কেন আমি ওই শয়তান রাজপ্রতাপের সাথে সম্পত্তির লোভে হাত মিলিয়েছিলাম। আপনি যে নিজের কর্মে অনুতপ্ত হচ্ছেন, এটাতে ভগবান হয়তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এখন সৎ পথে থাকুন, সৎ পথে ব্যবসা করুন, দেখবেন আপনার তিওয়ারি অ্যান্ড সন্স আবার আগের অবস্থায় ফিরে আসবে। সেটাই যেন হয় ব্যোমকেশবাবু। আর অজিতবাবু, আপনি কেমন আছেন বলুন? এই চলে যাচ্ছে। আপনার নতুন লেখাগুলো কিন্তু আমি এখনো পড়ি। কি দারুণ লিখছেন আপনি।
একটা কথা জানতে খুব ইচ্ছা করছে সুদর্শনবাবু। কি কথা বলুন না। তিওয়ারি অ্যান্ড সন্স, মানে আপনার কি সন্তান আছে? হাসালেন ব্যোমকেশবাবু। হ্যাঁ, একটা ছেলে আছে, সে আমার চেয়েও। থেমে গেলেন তিনি। আমি আন্দাজ করলাম যে তার ছেলে তার চেয়েও বেশি খতরনাক হয়তো। মনে মনে হাসলাম। ব্যোমকেশ বলল, আচ্ছা, এবার কথাটা বরং আপনাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ, বলুন না। সুদর্শনবাবু, আপনার কথা আমায় অংশু দত্ত বলেছে, দত্তবাড়ির। তো তাদের ব্যবসায় এখন নাকি ভেতরে ভেতরে অনেক দুর্নীতি শুরু হয়েছে, আর যার জন্যে তাদের অনেক ক্ষতি হচ্ছে। তো তাদেরই বাড়ির একজন ছেলে অংশু দত্ত, আপনি মনে হয় চেনেন তাকে। ইতিবাচক মাথা নাড়লেন সুদর্শনবাবু। ব্যোমকেশ আবার বলতে শুরু করলো, তো সে নাকি আমাদের বলেছে আপনি অনেক কিছু জানেন এই সমস্ত সম্বন্ধে। সুদর্শনবাবু বললেন, আমার কথা সে আপনাদের বলেছে? হ্যাঁ সুদর্শনবাবু, সেই বলেছে। তা কিছু কথা জানি বই কি, তবে সে সমস্ত কথা এখানে বলা ঠিক হবে না। আপনারা বরং আমার সাথে আমার অফিসে চলুন, কিছু দেখানোর আছে আপনাদের। কি দেখানোর আছে? সেটা গেলেই দেখতে পাবেন। তবে এটা বলতে পারি যে সেই জিনিসটা দেখলে আপনারা সমস্ত ব্যাপারটা পরিষ্কার বুঝে যাবেন। আমরা বেশ অবাক হলাম। সুদর্শন তিওয়ারি কি দেখাতে চাইছেনটা কি বা করতে চাইছেন? ব্যোমকেশকে দেখলাম সে চুপ করে বসে রয়েছে। ভদ্রতার খাতিরে সে সামনে আর আমি পেছনে সিট দখল করেছি। সুদর্শনবাবু গাড়ি চালাচ্ছেন। সুদর্শনবাবুর কথায় অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। আগে কেমন ধূর্ত প্রকৃতির লোক ছিলেন, একেবারে মিষ্টি মুখ। এখন একটু চুপচাপ হয়ে গেছেন। বয়সও আন্দাজ করি 60-এর কাছাকাছি পৌঁছে গেছেন। আর এরকম বয়সে সমস্ত মানুষই একটু আধটু চুপচাপ হয়ে যায়। গাড়িটা এখন একটা জঙ্গল মতো জায়গায় পৌঁছে গেছে। খুব সম্ভবত এই জায়গা শহরের বাইরে। রাস্তা একেবারে ফাঁকা। সুদর্শনবাবুকে দেখলাম তিনি কায়দা করে গাড়ির স্টিয়ারিংকে ডান দিকে ঘুরিয়ে নিলেন, আর সাথে সাথে গাড়িটা একটা ছোট মতো রাস্তা ধরে নিল। অবাক কাণ্ড! সুদর্শনবাবু কি করতে চাইছেন? এরকম জায়গায় এলেন কেন তিনি? তবে কি এই দিকে তার অফিস? দেখলাম ব্যোমকেশও আমাদের মতনই অবাক। ব্যোমকেশ বলল, এ কি সুদর্শনবাবু, এটা কোথায় চলেছেন? সুদর্শনবাবুর ঠোঁটের কোণে একটা হাসি। তিনি বললেন, আরে গেলেই দেখতে পাবেন। থাক, আপনি বরং আমাদের এখানেই নামিয়ে দিন, আমাদের আর কিছু দেখাতে হবে না। না, সে কি করে হয় বলুন ব্যোমকেশবাবু, আপনাকে তো সমস্ত ব্যাপারটা জানতে হবে নাকি? আমি বুঝলাম যা হচ্ছে তার পেছনে একটা না একটা ষড়যন্ত্র আছে। জামার পকেট থেকে ছোড়টা বার করলাম। এই ছোড়াটা আমি আমার কাছেই রাখি। কখন কি দরকার পড়ে তার কোনো ঠিক নেই। অবশেষে আজ তার দরকার শেষ পর্যন্ত পড়ল। আমি প্রস্তুত হয়ে রইলাম। ব্যোমকেশ বলল, আমি বুঝতে পারছি সুদর্শন তিওয়ারি, আপনার সুবুদ্ধি ভগবান বা আল্লাহ যাই বলুন এখনো দেননি। হো হো করে হেসে উঠে সুদর্শন তিওয়ারি বললেন, সুদর্শন বাবু থেকে একেবারে সুদর্শন তিওয়ারি, ভালো বললেন কিন্তু আপনি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমার সুবুদ্ধি হয়নি। তবে এখন আপনার অবস্থা আমি কি করব আপনি ভাবতে পারছেন না। আপনি কি ভাবছেন সব কিছু করে আপনি পার পেয়ে যাবেন? এটা কখনোই হবে না। 12 বছর আগের ঘটনাটা মনে পড়ে। আপনার জন্যই আমি জেলে গিয়েছিলাম। দুটো বছর আপনি নষ্ট করে দিয়েছেন আমার এত বড় ব্যবসাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন ব্যোমকেশ। অবশ্য তার ফলে একটা বিরাট লাভ হয়েছে আমার। কি লাভ? সেইটা না হয় পরেই বলবো, তার আগে একটা কাজ আপনাকে করতে হবে ব্যোমকেশ। কি কাজ? সেটা গেলেই জানতে পারবেন। এই সুযোগটা ছাড়া যাবে না। আমি হাত শক্ত করে ছোড়াটাকে সুদর্শন তিওয়ারির ঘাট লক্ষ্য করে বাড়িয়ে দিতে যাব, সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, নিজেকে খুব চালাক ভাবেন অজিতবাবু। আমাকে মারলে আপনারা রেহাই পাবেন? এই জঙ্গলকে চেনেন? এখানে কেউ ঢুকলে সহজে বেরোনো যায় না। এটা আমার এলাকা। যদি বা আপনারা মুক্তি পান তাহলে এই জঙ্গলের হিংস্র জন্তুদের শিকার হবেন আপনারা।
অবাক কাণ্ড, আমাকে সুদর্শন তিওয়ারি দেখলেন কি করে? তারপরেই সামনে থাকা লুকিং গ্লাসটা দিকে হতাশ হলাম। ব্যোমকেশ বলল, সুদর্শন তিওয়ারি, আপনি আমার বন্ধুকে ছেড়ে দিন, সে কিছুই করেনি। আপনি আমায় নিয়ে চলুন, আমি আপনার সব কাজ করে দেব। হেসে উঠলেন সুদর্শন তিওয়ারি। 1 ঘন্টা আগেও যার চোখে সরলতার চিহ্ন ছিল, এখন সেখানে শিকারীর দৃষ্টি। তিনি বললেন, আর হবে না ব্যোমকেশ, আমরা চলে এসেছি প্রায়। আমাদের গাড়িটা যেখানে এসে থামলো সেখানকার জায়গাটা একটা বিরাট মাঠের মতো, এবং সেখানেই একটা সদ্য প্রতিষ্ঠিত ফ্যাক্টরি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। ফ্যাক্টরির চারপাশে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে আছে। আশেপাশে কিছুজন লোক সম্ভবত কোনো কাজে ব্যস্ত ছিল। আমাদের গাড়িটা আসতে ওই লোকগুলো আমাদের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করল। সুদর্শন তিওয়ারি বললেন, নামুন ব্যোমকেশ। ব্যোমকেশ বলল, ভালোই তো জালিয়াতির ব্যবসা শুরু করেছেন, তবে একটা কথা মনে রাখবেন, জালিয়াতি করে কেউ ব্যবসা দাঁড় করাতে পারে না। ব্যঙ্গের হাসি হাসলেন সুদর্শন তিওয়ারি, বললেন, সে দেখা যাবে, আপনারা এখন গাড়ি থেকে নামুন। আর হ্যাঁ, কোনো চালাকি করার চেষ্টা করবেন না, তার ফল কিন্তু ভালো হবে না। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার মতো কাপুরুষ নই। সুদর্শন তিওয়ারি আর কথা বাড়ালো না। আমরা গাড়ি থেকে নামলাম। সুদর্শন তিওয়ারি হুঙ্কার ছেড়ে কাকে যেন ডাকলেন। রকি, এ রকি, ইহা পাড়া। সঙ্গে সঙ্গে একজন গুন্ডা গোছের লোক আমাদের সামনে এসে দাঁড়ালো। কি সুবিশাল তার চেহারা! আমাকে আর ব্যোমকেশকে মিলিয়ে যা হয় তাও যেন লোকটার কাছে কম হবে। লোকটা বলল, জি সর্দার, বলিয়ে। दोनों मेहमान आए हैं, सेवा करना मत भूलना। একটা ভয়ঙ্কর হাসি হাসলো রকি নামের গুন্ডাটা। বলল, জি হুজুর। সুদর্শন তিওয়ারি আমাদের উদ্দেশ্যে বললেন, ব্যোমকেশ আর অজিত, শুনে রাখুন, রকি আমার অত্যন্ত বিশ্বস্ত। আমার সব কথা শোনে সে, আমার ছাড়া আর কারো কথা শোনে না। হ্যাঁ, এই বলে হাসিতে ফেটে পড়লেন সুদর্শন তিওয়ারি। তারপরই রকিকে বললেন, ये रॉकी, इन लोगों को लेकर जा, और सुन, ज्यादा कोई चालाकी करे तो तुझको पता है क्या करना है। রকি নামে গুন্ডাটা আমার আর ব্যোমকেশের পিঠে ধাক্কা দিতেই আমরা এগোতে লাগলাম। তার কথা মতো আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটা 1 তলা, সম্ভবত এদের আড্ডার ডেরা। রকি তার পকেটে থাকা চাবি দিয়ে বাড়িটার সামনের দরজা খুলে দিল। দরজাটা খুলতেই একটা বিচ্ছিরি গন্ধ নাকে এসে লাগলো। গন্ধটা সম্ভবত মদ আর সিগারেটের, যা নাকে লাগতেই গাটা গুলিয়ে উঠল। 2টো ঘর, যার মধ্যে একটা ঘর খুলে আমাদের সেখানে ঘাড় ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল রকি। তারপরই কাউকে যেন ডাকলো। কিছুক্ষণ পর একটা লোক তার সামনে এলো। রকি লোকটাকে বলল, इन लोगों को देख कर रखना, ज्यादा कोई चालाकी करे तो मुझको बोलना। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, कोई जरूरत पड़े तो इसको बोलना। এই বলে রকি সেখান থেকে চলে গেল। আর সাথে সাথে লোকটা দরজাটা বন্ধ করে দিল। ঘরটা ছোট, ঘরটায় 2টো জানালা আর দুর্ভাগ্যবশত তাতে গ্রিল লাগানো আছে। একপাশে ছোট একটা মাটির কলসি। বাইরে থেকে সূর্যের আলো একদমই আসছে না বললেই চলে। ঘরে সম্ভবত আলো নেই, তাহলে অন্তত তার সুইচ পড়ত। আমার মাথায় যে ব্যাপারটা ঘোরাঘুরি করছিল তা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। ভাবছি এই সুদর্শন তিওয়ারির আসল উদ্দেশ্যটা ঠিক কি? সেটাই তো অজিত, 12 বছর পর সুদর্শন তিওয়ারির প্রত্যাবর্তন। অংশুর ঠিক কি কারণে তার ঠিকানা দেওয়া, আর আমাদের ফিরে যাওয়ার সময় কেন তিনি এলেন, কৌশিকের ওরকম ব্যবহার, সব মিলিয়ে একটা দ্বন্দ্বে আছি। তাহলে এখন কি করা যাবে? এখন আমাদের যা হোক করে এখান থেকে বের হতে হবে। তুমি একবার দাঁড়াও। এই বলে ব্যোমকেশ দরজার কাছে চলে গেল। তারপর সেখানে টোকা মারল। বাইরে একজন বলে উঠল, কি দরকার?
লোকটা বাংলা বলতে পারে। যাক, ব্যোমকেশ বলল, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের খাবার দিয়ে যাও। অপেক্ষা করো। আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। খুব সম্ভবত লোকটা খাবারের ব্যবস্থা করতে গেছে। আর সত্যি খিদে পেয়েছেও বটে। সেই কোন সকালে জলখাবার করে বেরিয়েছিলাম, তারপর থেকে কিছুই পেটে পড়েনি। বহুক্ষণ অপেক্ষা করার পরও যখন কেউ খাবার নিয়ে এলো না, তখন আমি আর ব্যোমকেশ ঘরের মেঝেতে একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমে যখন সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে আছি, তখন বাইরে আবার কারো একজনের উপস্থিতি টের পেলাম। দরজা খুলে গেল। ঘরে রকি সহ সেই লোকটা আর সুদর্শন তিওয়ারি প্রবেশ করল। লোকটার হাতে 2 থালাতে খাবার। বুঝতে পারলাম সুদর্শন তিওয়ারি কোনো একটা মতলব নিয়ে এসেছে। সুদর্শন তিওয়ারি বলল, খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ, পাবে তো বটেই। এখানে এসে তো অতিথি সেবা আশা করাই যায়, তাই নাকি? হো হো করে হেসে উঠলেন সুদর্শন তিওয়ারি। বললেন, তাড়াতাড়ি খেয়ে নিন, আপনাদের সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। লোকটা তারা হাতে থাকা খাবারগুলো আমাদের দিকে বাড়িয়ে দিল। খাবার দিয়েই তারা বাইরে চলে গেল। ঘুম থেকে ওঠার পর খিদেটা প্রচণ্ড বেড়ে গিয়েছিল, যার জন্য খাবার পেতেই আমরা গোগ্রাসে তা খেয়ে নিলাম। খাওয়া শেষ হতেই সুদর্শন তিওয়ারি ঘরে এলো। তার মনে যেন কিছু একটা চলছে। সে বলল, অতিথি সেবা কেমন লাগছে? ব্যোমকেশ একটু হেসে বলল, তা মন্দ না। আচ্ছা বেশ, 12 বছর আগের একটা ঘটনার কথা আমি এখনো ভুলিনি। আপনি আমার সমস্ত ব্যবসাটাকে ধূলিসাৎ করে দিয়েছেন। তবে একদিক থেকে আমার বেশ সুবিধা হয়েছে, কোন দিক থেকে সেটা আমি এখন বলবো না। তবে মাই বলুন কিংবা আল্লাহ, তাদের কৃপায় আমি আমার ব্যবসা আবার ফিরে পেয়েছি। তবে হ্যাঁ, সেটা টেক্সটাইলের নয়, দেশের অন্যতম ড্রাগ ডিলার হচ্ছে এই সুদর্শন তিওয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই। তবে হ্যাঁ, রাজপ্রতাপ বাবুর ঘটনাটাই কোথা থেকে যে আমি ফেঁসে গেলাম তা বুঝতে পারলাম না। তো যেটা বলছিলাম আপনাদের, আপনি আমায় আগামী ড্রাগ ডিলিংয়ে সাহায্য করবেন। কি করে? দেখুন, আগামী যার সাথে আমরা ড্রাগের ডিল করব তার সাথে আমার কিছু শত্রুতা রয়েছে। আবার আজ যে এই ডিল হবে তার কথাও পুলিশ জেনে গিয়েছে। তাই আজ আমার ছেলেদের হয়ে যাবে আপনারা 2 জন, 3 জন। তাই আপনাদের সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করতে হবে। আর যদি ধরা পড়ে যান, চিন্তা করবেন না, দূর থেকে আমার ছেলেরা আপনাদের লক্ষ্য রাখবে। যদি দেখে পুলিশ আপনাদের ধরে ফেলেছে, তাহলে দূর থেকেই আপনাদের গুলি করে মেরে দেবে। আজ রাতেই আপনাদের এই কাজ করতে হবে। যদি সফল হন, তাহলে আমি চাই আপনি আমার হয়ে কাজ করবেন। কি? দেখা যাক। 3 জন বলতে আর কে আছে? সেও আসছে, অপেক্ষা করুন, দেখতে পাবেন। আমি এখন এলাম, সন্ধে হলেই আমার লোক আপনাদের ডেকে নিয়ে যাবে। এই বলে সুদর্শন বাবু ঘর থেকে চলে গেলেন। তবে কি কথা বলে গেলেন তিনি! এখন এখান থেকে কি করে মুক্তি পাওয়া যাবে? বাড়িতে সত্যবতী একা। হয়তো এতক্ষণে আমাদের চিন্তায় পুলিশে খবর দিয়েছে সে। ঘর অন্ধকার হয়ে এসেছে। যেটুকু সামান্য আলো আসছে তা ব্যোমকেশের মুখে পড়েছে। আমি ব্যোমকেশকে বললাম, কি ব্যোমকেশ, কি ভাবছো? ভাবিনি কিছুই, অপেক্ষা করছি। শুধু অপেক্ষা করছি যে ঘটনাটা কতদূর অবধি গড়ায় তা দেখব বলে। ভগবানের ওপর বিশ্বাস রাখো, তিনি নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় ঠিক বের করে দেবেন। সন্ধে হয়ে গিয়েছে। একটা ঝিঝি পোকা এক টানা ডেকে চলেছে। কিছুটা দূরে যে বনটা রয়েছে সেখান থেকেই একদল শিয়াল এমন সুর করে ডেকে চলেছে যেন আজই তাদের উৎসব। বাইরের পাহারাদার লোকটা একটা টর্চ আমাদের দিয়ে গেছে, অবশ্য অনুমতি ছাড়া। লোকটার আমাদের প্রতি সহানুভূতি জেগেছিল বলেই ও চুপি চুপি একটা টর্চ জোগাড় করে এনে দিয়েছে। লোকটার কথাবার্তা শুনে যা বুঝলাম, লোকটা ভালো। ওর নাম হারাধন। সে বাধ্য হয়ে এই কাজে এসে পড়েছে। সেও নাকি আর 5 জন খেটে খাওয়া মানুষের মতোই ছিল। তবে একদিন নাকি রাস্তা দিয়ে যেতে যেতে এদের এই চক্রের ব্যাপারে জেনে যায় হারাধন। সে সেখান থেকে চলে যাবার সময় লোকগুলো তাকে দেখে নেয় আর তাকে তার বউ বাচ্চাকে মেরে দেবার ভয় দেখিয়ে এই কাজে নিয়ে আসে। সত্যি, পরিস্থিতি আর সঙ্গদোষ মানুষের জীবনকে কোথায় নিয়ে যায়।
অনেকক্ষণ হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ আমাদের ডাকতে আসেনি, আর ওই তৃতীয় সঙ্গীরও দেখা মেলেনি। ব্যোমকেশ এক কোণে চুপ করে বসে আছে, সম্ভবত কোনো পরিকল্পনা করতে ব্যস্ত সে। পকেটে তার সিগারেট ছিল, কিন্তু এখন সেটাও ফাঁকা, যার জন্যে আমরা দুজনেই বিরক্তির চরম পর্যায়ে সময় কাটাচ্ছি। আমি বললাম, এই ব্যোমকেশ, কেউ তো এখনো এলো না, কি করবে বলো তো? এখান থেকে মুক্তি পেতে হলে একটা ঝুঁকি আমাদের নিতেই হবে। কিরকম? আমাদের মধ্যে যে কোনো একজনকে পালাতে হবে। কি করে? ব্যোমকেশ তার ডান হাতে তর্জনী দিয়ে একটা নির্দিষ্ট জায়গাকে দেখালো। টর্চ জ্বাললাম। টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার মনে সাহসের সাথে সাথে এখান থেকে পালানোর একটা ক্ষীণ আলোও দেখতে পেলাম। ওখানে একটা কালো কুচকুচে রঙের শাবল রাখা। সম্ভবত শাবলটার রঙের জন্যেই ওইটা কারোর চোখে ধরাই দেয়নি। আনন্দে উৎফুল্ল হয়ে আমি শাবলটার কাছে গিয়ে সেটাকে হাতে তুলে ব্যোমকেশকে বললাম, আজ এই দেওয়ালটা ভেঙে এখান থেকে বেরোবো। যেই না বলা, সাথে সাথে শাবলটা দিয়ে দেওয়ালে দুবার গায়ের সর্বশক্তি দিয়ে আঘাত করলাম। আমি যে কোন পর্যায়ের বোকা তা বুঝতে পারলাম আমার এই কর্মে। ব্যোমকেশ বলে উঠল, এই এই কি করছো, কি করছো? ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। দেওয়ালটা ভাঙার মতো উপযুক্ত আঘাত তো আমি আনতেই পারলাম না, উল্টে তার শব্দে বাইরে থেকে হারাধন চেঁচিয়ে উঠল, কে রে? দরজা খুলে গেল। দেখলাম হারাধন ঘরে ঢুকে এলো। তার চোখে মুখে রাগের চেয়ে ভয়ের ছাপটা বেশি। সে বলল, কি করছিলে তোমরা? ব্যোমকেশ উঠে দাঁড়ালো। সে তড়িঘড়ি করে হারাধনের কাছে গিয়ে তার মুখটা চেপে ধরে বলল, চিৎকার করো না, তোমায় কিছু করব না। তারপর আমার উদ্দেশ্যে বলল, দরজাটা বন্ধ করে দাও। আমি দরজাটা বন্ধ করে দিলাম। ব্যোমকেশ হারাধনের মুখ থেকে তার হাতটা সরিয়ে নিয়েছে। হারাধন বলল, বাবু, আমিও আপনাদের মতোই বন্দি। তাই আমার প্রথম ভয় লেগেছিল যদি আপনারা পালিয়ে যান তাহলে ওরা আমায় জ্যান্ত চিবিয়ে খাবে। আমি তো এসব কিছু চাই না। আমার ছেলে বউকে ওরা মেরে ফেলবে। এই বলে হারাধন কাঁদতে লাগলো। ব্যোমকেশ তাকে চুপ করিয়ে বলল, চুপ করো, তুমি চুপ করো। তুমি যদি আমাদের পালাতে সাহায্য করো তাহলে আমরাও তোমাকে পালাতে সাহায্য করব। তুমি শুধু আমাদের এখান থেকে পালানোর উপায়টা বলো। উপায় আছে। কি উপায়? এই জায়গাটা গভীর জঙ্গলের মধ্যে, তাই পায়ে হেঁটে পালালে আমরা হিংস্র জন্তুর শিকার হব। তবে এই জায়গাটাতে আসার দুটো রাস্তা আছে। সামনের রাস্তা, যেটা দিয়ে আপনাদের ওই বদমাই সুদর্শন তিওয়ারি নিয়ে এসেছিল, আর দ্বিতীয় রাস্তা, যেটা এই ফ্যাক্টরির পেছনে রয়েছে। তবে ওটা দিয়ে যাওয়া খুব ঝুঁকির কর্ম। ঝুঁকি আমাদের নিতেই হবে, না হলে আমরা কোনো দিনই এখান থেকে বের হতে পারবো না। ফ্যাক্টরির পেছনে আমার মতো অনেক লোক আছে। ওখানে ওদের ছোট ছোট ঘর আছে। এখন ওরা কাজ করে, তাই এখন ওই জায়গাটাতে সেরকম কোনো লোক নেই। তাই পালানো সহজই হবে। আপনাদের মধ্যে কেউ গাড়ি চালাতে জানেন? ব্যোমকেশ মাথা নাড়ল। সে জানে, তার গাড়ি না থাকলেও সে বেশ কয়েকবার গাড়ি চালিয়েছে। হারাধন বলল, তাহলে তো হয়েই গেল। শুধু যে কোনো একটা গাড়ির চাবি জোগাড় করতে হবে। সেইটা আমি সহজে করে ফেলবো। আপনারা আমার সঙ্গে আসুন, ওরা যখন তখন চলে আসতে পারে। হারাধন দরজা খুলে দিল। আমরা বেরিয়ে পড়লাম। আজ সম্ভবত পূর্ণিমা। রূপোর থালার মতো চাঁদ উঠেছে, যার জন্য চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে। তার উপর ফ্যাক্টরির আশেপাশ থেকে নির্গত অসংখ্য আলোয় চারিদিকে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। হারাধন বলল, আপনারা ওই গাছটার পেছনে দাঁড়ান, আমি একটা চাবি নিয়ে আসছি। দেখলাম হাত 10 দূরে একটা বড় গাছ, নিম গাছ। কি বিশাল তার গুড়ি! তার পেছনে লুকিয়ে পড়লাম আমরা। হারাধন চলে গেল। আমি বললাম, এই ব্যোমকেশ, ও আমাদের ঠকাবি না তো? ঠকালেও আমাদের কিছু করার নেই, আমরা প্রথমেই ঠকে গেছি।
তবে যদি হারাধন আমাদের ঠকায় তাহলে ওর অবস্থা আমি খারাপ করে দেব, কে বুঝলে? আমি মাথা নাড়লাম। মিনিট 5 পর হারাধন হন্তদন্ত হয়ে এলো। তার চোখে মুখে ভয়ের ছাপ, সাথে সফল হওয়ার আনন্দ। সে বলল, পেয়ে গেছি। যা করার তাড়াতাড়ি করতে হবে। ওরা আপনাদের নিতে আসছে। এসে যদি দেখে আপনারা কেউ নেই, তাহলে আমরা আর বেরোতে পারবো না। তোমায় কেউ সন্দেহ করেনি তো? প্রথমে চাবি চাওয়াতে ওরা একটু সন্দেহের চোখে আমার দিকে তাকিয়েছিল। তারপর অন্যজনার দরকার বলে নিয়ে পালিয়ে এসেছি। ব্যোমকেশ বলল, এখন কোন দিকে যাবে? গাড়িগুলো ফ্যাক্টরির পেছনেই আছে, ওখান থেকে গাড়িটা নিয়ে নেব। আর ওখান থেকে একটা জঙ্গলের রাস্তায় বেরিয়ে যাচ্ছে, বড় রাস্তার দিকে। আপনারা তাড়াতাড়ি করে আমার পেছন পেছন আসুন। আমরা হারাধনকে অনুসরণ করে এগোতে লাগলাম। চারপাশের লোকজন দেখা যাচ্ছে না, সম্ভবত সবাই ফ্যাক্টরির মধ্যে কাজে ব্যস্ত। যাক, সে ভালোই হয়েছে, না হলে আরও ঝক্কি ঝামেলা পোহাতে হতো। ফ্যাক্টরির পেছনে বেশ কটা ঝুপড়ি, সব কটাই টিনের। তার সামনে বেশ কয়েকটা গাড়ি দাঁড় করানো রয়েছে। কিছু কিছু ঘরের ভেতর আলো জ্বলছে, কেউ কেউ এখনো রয়েছে। খুব সন্তর্পণে কাজটা করতে হবে, না হলে ধরা পড়লে পরিণতি জানা আছে। হারাধন বলল, আপনারা ওই গাড়িটার কাছে গিয়ে দাঁড়ান, আমি রাস্তাটা দেখি ফাঁকা আছে কিনা। এই বলে সে একটা গাড়িকে নির্দেশ করে চলে গেল আরও সামনে। একটা ছোট গাড়ি, তবে তাতে 3-4 জন অনায়াসেই বসতে পারবে। হারাধন কিছুক্ষণ পরেই ফিরে এলো। সে এসে বলল, রাস্তা পুরো ফাঁকা, তবে চটপট করতে হবে, কেউ চলে এলে মারাত্মক বিপদ হয়ে যাবে। খুব ভালো কথা, তুমি আমায় চটজলদি গাড়ির চাবিটা দাও। হারাধন তার পকেটগুলোতে চাবি খুঁজতে লাগলো। আমি বললাম, এই ব্যোমকেশ, যদি ওরা গাড়ির শব্দ শুনে চলে আসে তাহলে কি করবে? এইটুকু ঝুঁকি না নিলে হবে না। তারপর হারাধনের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি চাবিটা দাও হারাধন। পাচ্ছি না, বুক পকেটেই ছিল আমার, কি জানি কোথায় গেল। সর্বনাশ করেছে। হারাধন এমন দায়িত্বহীনতার পরিচয় দেবে তা আমরা কেউই বুঝতে পারিনি। এ কি কাজ করলে তুমি? এখন তাহলে কি করবে? বাবু, চাবিটা সম্ভবত মাটিতে পড়ে গেছে। আপনি আমার সঙ্গে আসুন, এগিয়ে গিয়ে দুজন মিলে খুঁজি। আর আপনি অজিতবাবু, আপনি এখানেই দাঁড়ান। বেশি জন গেলে যদি ওরা কোনো কারণে টের পেয়ে যায়। আমি দাঁড়িয়ে রইলাম। ওরা চলে গেল চাবি খুঁজতে। আমার কাছে কোনো টর্চ নেই। একটা যে টর্চ ছিল সেইটা ওরা নিয়ে চলে গেছে, যার জন্য অন্ধকারে আমার বেশ ভয় লাগছিল। ভয় এই কারণেই যে এই জায়গাটা জঙ্গলের মধ্যে, তাই সহজেই সাপ খোপ আসতে পারে। আমি গাড়ির দরজাটা খুলে তার ভিতর ঢুকে বসলাম। মিনিট 5 হয়ে গেছে। এখন বেশ দুশ্চিন্তা হচ্ছে আমার। ব্যোমকেশ আর হারাধন ধরা পড়ে গেল না তো? তাহলেই সর্বনাশ। ভাবতেই মনটা কেমন করে উঠল। ভাবলাম একটু সামনেটা গিয়ে দেখি। যেই না ভাবা গাড়ি থেকে নামতে যাব, ঠিক তখনই শুনতে পেলাম কেউ যেন কথা বলতে বলতে এই দিকেই আসছে। চিন্তাটা কমলো, কিন্তু তারপরে যখন বুঝলাম এটা ব্যোমকেশ আর হারাধন কারোরই গলা নয়, তখন বুকের ভেতরে ছ্যাঁত করে উঠল। দুজন অপরিচিত লোক এই দিকেই আসছে। আমি আমার অস্তিত্ব যতটা হোক মুছে দেওয়ার চেষ্টা করলাম, চুপ করে বসে রইলাম। ঠিক তখনই বুঝতে পারলাম আমার ডান দিকের দরজাটা কেউ খুলল। ভয়ে আমার বুকটা রক্ত শূন্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম না এখন আমার কি করা উচিত। আমি কি গাড়ি থেকে নেমে যাব? ঠিক তখনই অপরিচিত লোকটা গাড়ির আলোটা জ্বেলে দিল, আর সঙ্গে সঙ্গে লোকটা আমাকে দেখতে পেয়ে হুঙ্কার দিয়ে উঠল। কে তুমি? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আমি একটা ঘুষি লোকটার নাকটার উদ্দেশ্যে বাড়িয়ে দিলাম। সফল হলাম। লোকটা চিৎকার করে উঠল। দেখলাম সে আঘাত পেয়েছে। সে তার হাত দুটো দিয়ে তার নাক চেপে ধরেছে। আমি দরজাটা খুলে বেরোতে যাব, ঠিক তখনই একটা লাঠি দিয়ে কেউ একজন আমার মাথায় আঘাত করল। প্রচণ্ড যন্ত্রণায় আমি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। চারিদিকে অন্ধকার। আমি কোথাও একটা শুয়ে আছি। মাথায় মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। আমি কোথায়? এটা কোন জায়গা? ব্যোমকেশ বা হারাধনই বা কোথায়? কেউ কোথাও নেই,
কিছুক্ষণ আগে জ্ঞান ফিরে এসেছে আমার। জ্ঞান ফিরলেও সমস্ত ব্যাপারটা আত্মস্থ করতে একটু সময় লাগলো। তারপর যখন বুঝতে পারলাম এই ঘরে আমি ছাড়া আর কেউ একজন রয়েছে, তখন হৃৎপিণ্ডের স্পন্দনটা দ্বিগুণ হয়ে গেল। কে এই ঘরে? বুঝতে পারলাম ঘরে নিঃশ্বাসের শব্দ একটা নয়, দুটো। রীতিমতো ভয়ে আমি চিৎকার করে উঠলাম, কে এই ঘরে? কে কে? অপর দিক থেকে বলে উঠল, আমি আমি আছি। আমি বলতে কে আমি? আমি অংশু, দত্তবাড়ির অংশু। কি? হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন। তুমি এখানে কি করে এলে? অনেক লম্বা কাহিনী অজিত বাবু। অংশুর গলা শুনে যা বুঝলাম প্রচন্ড হতাশ আর কষ্টে রয়েছে সে। আমি বললাম, যা বলার খুব ছোট করে বলো। আপনারা যখন আমাদের বাড়িতে গেলেন তখন আপনি আর ব্যোমকেশ বাবু আমার দাদা কৌশিককে সন্দেহ করছিলেন না? কোনো ভুল করেননি। সেই সন্দেহ অন্ধকারে ঢিল মারার মতনই সঠিক জায়গায় গিয়ে লেগেছিল। আমি সুদর্শন তিওয়ারির ঠিকানা আপনাদের কাউকেই দিতে চাইনি। ওই কৌশিক শয়তানটা আমায় জোর করে একটা কাগজে ওই লোকটার নাম লিখে আপনাদের দিতে বলেছিল। না হলে আমি আপনাদের অন্যজনের নাম বলতাম। তো তখন আমি সন্দেহ করেছিলাম বটে, কিন্তু আমি বুঝতে পারিনি ওই ছেলেটাই করশত্রু বিভীষণ। বিকেলে যখন ঘুম থেকে উঠে ওর ঘরের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই আমি শুনতে পেলাম শয়তানটা সুদর্শন তিওয়ারির সাথে কথা বলছে। তারপর যখন আমি চোরাচুরি করে সমস্ত ব্যাপারটা জানতে চাইলাম, ও আমায় একটা শক্ত কিছু দিয়ে আমার মাথায় আঘাত করে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি একটা গাড়ি করে কোথাও চলেছি। তারপর আমি এখানে এসে পৌঁছই। পৌঁছানোর পর থেকে আমি এই ঘরেই বন্দী হয়ে রয়েছি। কিছুক্ষণ আগে দুটো লোক আপনাকে এই ঘরে পৌঁছে দিয়ে গেল। আমি জানতাম ওই কৌশিক গভীর জলের মাছ। বেটার তলে তলে এত বদমাইশি বুদ্ধি। তবে ব্যোমকেশ আর হারাধনী বা কোথায়? সে ব্যাপারে কিছুই জানি না আমি। তবে এইটুকু জানি ওই বদমাশগুলো আমাদের কোথাও একটা পাঠানোর কথা বলছিল। আমি অংশুকে সমস্ত ঘটনা খুলে বললাম। সমস্ত ঘটনা শোনার পর ও প্রচন্ড অবাক হয়ে গেল। ঠিক তারপরই অংশু আমায় কথাটা বলল, তাহলে আর একটা কথা জেনে রাখুন অজিত বাবু, যে কৌশিককে আমি দাদা বলে মনে করেছিলাম, যে কৌশিক আমাদের পুরো পরিবারকে সমস্যার হাত থেকে বাঁচিয়েছিল, সে আর কেউ নয়। সে হলো ওই সুদর্শন তিওয়ারির ছেলে। কি? আমার মুখ দিয়ে অস্ফুট অবাক হওয়ার কথা বেরিয়ে এলো। আমাদের কথোপকথনের মাঝে হঠাৎ করে দরজাটা খুলে গেল। একটা জোরালো আলো চোখে এসে লাগলো আমার। অপরিচিত লোকটি ঘরের আলো জ্বেলে দিল। লোকটাকে চিনতে আমার ভুল হলো না। ওই বদমাইশ গুন্ডাটা রকি। রকি বলল, মেরে সাথ আও। আমরা উঠে পড়লাম। তারপর ওর পেছন পেছন হাঁটতে লাগলাম। লোকটা আমাদের একটা গাড়ির কাছে নিয়ে গেল। জায়গাটা আমার পরিচিত। এই জায়গাটাতেই আমি, ব্যোমকেশ আর হারাধন এসেছিলাম। একটা গাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা। দেখলাম গাড়িতে বসে আছে সুদর্শন তিওয়ারি
আর তার ছেলে কৌশিক তিওয়ারি। আমাদের দেখে দুজন শয়তান হাসতে লাগলো। কৌশিক বলল, কি অজিত বাবু, বাবার অতিথির সেবায় কোনো ত্রুটি হয়নি তো? হ্যাঁ? বলেই হাসতে লাগলো কৌশিক। আমি বললাম, ত্রুটি রাখার কোনো সুযোগ দেয়নি তোমার বাবা। তা ভালো ভালো। আর ভাই, কেমন লাগছে? অংশু এতটাই অবাক হয়ে গেছে যে সে কিছুই বলতে পারছে না। সুদর্শন তিওয়ারি বলল, অজিত, ব্যোমকেশ আর হারাধন কোথায়? আমি জানি না। আমি কোনো কথা শুনবো না। আমি জানি আপনি সব জানেন। এখনো বলছি, ভালোই ভালোই বল ওরা কোথায়, না হলে এর ফল যেটুকু ভালো হতো তাও হবে না। আমি আবার বললাম, আমি কিচ্ছু জানি না। যদি পালানোর হতো তো আমি আগেই পালাতাম। যাক, সে ভালোই করেছেন। এখন আমার সঙ্গে গাড়িতে আসুন। আর হ্যাঁ, অংশু, তুমিও এসো। আমরা গিয়ে ওদের গাড়িতে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। গাড়ি চালাচ্ছে কৌশিক। জানি না তারা কোথায় নিয়ে চলেছে আমাদের। ব্যোমকেশ, হারাধনী বা কোথায়। তবে হ্যাঁ, এইটুকুতে নিশ্চিন্ত হয়েছে যে ওরা সুদর্শন তিওয়ারির হাতে ধরা পড়েনি। তাহলে নিশ্চয়ই ব্যোমকেশ কিছু একটা না কিছু ব্যবস্থা করবেই। সুদর্শন তিওয়ারি বলল, তোমরা শোনো, তোমাদের আমার একটা কাজ করতে হবে। কাজটা অজিত, তুমি জানো। তুমি অংশুকে বুঝিয়ে দেবে সমস্তটা। জঙ্গল পেরোলেই যে বড় রাস্তাটা পড়বে, ঠিক ওইখানেই ড্রাগ ডিলিংটা হবে। আর হ্যাঁ, ড্রাগ ডিলটা করবে তোমরা। ব্যোমকেশ আর ওই শয়তান হারাধনটাকেও আমি পরে দেখে নেব। সুদর্শন তিওয়ারি, তোমার ভয় লাগছে না? ব্যঙ্গের হাসি হাসতে লাগলো সুদর্শন তিওয়ারি। সে বলল, ভয়? ভয়ও আমার সামনে ভয় পেয়ে যাবে, বুঝলে লেখক? ব্যোমকেশ যদি থানায় গিয়ে তোমাদের সমস্ত কর্মকাণ্ডের কথা জানিয়ে দেয়, আর বিশেষ করে এই জায়গাটার কথা বলে দেয়, তাহলে তুমি কি করবে? কি করব? তুমি হয়তো জানো না, এই ড্রাগের ব্যবসাটা আমি টেক্সটাইলের ব্যবসার অন্তরালে করে থাকি। তাই আমার 2 মিনিট লাগবে না সমস্ত প্রমাণ লোপাট করতে। আমার নিচে কতজন লোক কাজ করছে তা তোমার ধারণা নেই। মৃদু হাসলাম আমি। আর কোনো কথা না বাড়িয়ে গাড়ির গতির সঙ্গে এগোতে লাগলাম। দুধারে জঙ্গল, তার মাঝে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে। কিরম একটা অদ্ভুত মায়াবী পরিবেশ। দূরে কোনো নিশাচর প্রাণীর উৎসবে মেতে উঠেছে। এভাবেই মিনিট 10 যাবার পর শেষমেশ জঙ্গল থেকে বেরোলাম আমরা। একদম নির্জন রাস্তা। সম্ভবত কোনো গাড়ি এই দিক দিয়ে চলাচল করে না। গাড়িটা রাস্তাতে না নামিয়ে মাটির রাস্তার ঠিক ডান দিক চেপে একটু জঙ্গলের ধার ঘেঁষে দাঁড় করালো। সুদর্শন তিওয়ারি বলল, গাড়ির পেছনেই 2 বাক্স মাল রয়েছে। ওইগুলো তোমরা রাস্তার ওপারে নিয়ে গিয়ে দাঁড়াও। ওরা কিছুক্ষণ পরই চলে আসবে। মনে রাখবে, আগে টাকা, তারপর মাল। চিন্তা করো না, কৌশিক যাবে তোমাদের সাথে। তবে হ্যাঁ, ও শুধু টাকাটা নিয়েই চলে আসবে, কোনো চালাকি করার চেষ্টা করবে না। আমি মাথা নাড়ালাম। পেছন থেকে ড্রাগের বাক্সগুলো বার করলো কৌশিক। তারপর রাস্তার দিকে এগোতে লাগলো। আমরা তাকে অনুসরণ করে এগোতে লাগলাম। আমার এক হাতে একটা বাক্স আর অংশুর হাতে আরেকটা। টর্চ দেখিয়ে নিয়ে চলেছে কৌশিক। রাস্তার ঠিক ওপরে পৌঁছে যেতেই কৌশিক বলল, আমি ওই গাছটার পেছনে থাকবো। টাকাটা দিলে আমায় ডেকে নেবে। আমি আর অংশু রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ালাম। কৌশিক একটা গাছের পেছনে নিজেকে লুকিয়ে নিল। মিনিট 5 অপেক্ষা করতে না করতেই দেখলাম দূরে একটা গাড়ি এসে থামল। দেখে বুঝলাম না পুলিশের গাড়ি নয়। তবে কি ব্যোমকেশ থানায় জানাতে পারেনি আমাদের এই দুর্দশার কথা? দেখলাম 2 লোক আমাদের দিকে আসছে। দুজনের হাতে 2 টর্চ। একজনের হাতে একটা সুটকেস। সম্ভবত তাতেই টাকাগুলো রয়েছে। একটা লোক আমাদের কাছে এসেই বলল, মাল কোথায়? মালিক বলেছে আগে টাকা, তারপর মাল। কোথায় তোমাদের মালিক? ডাকো তাকে। কি অদ্ভুত, কি চেনা এই লোকটার কণ্ঠস্বর। খুব চেনা চেনা লাগছে না? হ্যাঁ, এটা তো ব্যোমকেশের কণ্ঠস্বর। চিনতে ভুল হলো না আমার। আমি ফিসফিস করে বললাম, ব্যোমকেশ। লোকটাও ফিসফিস করে বলল,
চুপ চুপ, কৌশিককে ডাকো। ভগবান শেষমেশ মুখ তুলে চেয়েছে, ব্যোমকেশ পেরেছে। যাক, আর চিন্তা নেই। আমি কৌশিককে ডাকলাম। কৌশিক, কৌশিক! কৌশিক অন্তদন্ত হয়ে গাছটার পেছন থেকে আমাদের কাছে এলো। ব্যোমকেশ বলল, আগে মাল তারপর টাকা। কৌশিক বলল, এইটা তো কথা ছিল না। কোনো কথা হবে না, আগে মারলু তারপর। আচ্ছা আচ্ছা, এই নিন। এই বলে আমার হাতে থাকা একটা বাক্স সে নিয়ে ব্যোমকেশের হাতে বাড়িয়ে দিতেই ব্যোমকেশ কৌশলের সাথে তার হাতটা এমন করে ধরল যে সে নিজেকে প্রতিরক্ষা করতে পারল না। একটা চাপা আর্তনাদ করে উঠল সে। ব্যোমকেশ চেঁচিয়ে উঠল, বীরেনবাবু! সাথে সাথে কিছুক্ষণ আগেও যে জায়গাটা অন্ধকারে জরাজীর্ণ ছিল, যেখানে আলোর এতটুকু ক্ষীণ রেখা ছিল না, সে জায়গাটা মুহূর্তের মধ্যে আলোয় আলোকিত হয়ে গেল। প্রায় 5-6টা গাড়ির মিলিত আলো এসে পড়লো আমাদের উপর। দেখলাম বীরেনবাবু সহ কয়েকজন অফিসার আমাদের দিকেই ছুটে আসছেন। বীরেনবাবু আমাদের কাছে আসতেই আমি বললাম, বীরেনবাবু, সুদর্শন তিওয়ারি ওখানে ওই রাস্তাটার কাছে রয়েছে, তাড়াতাড়ি যান, না হলে বদমাইশটা পালাবে। কয়েকজন কনস্টেবলকে দেখলাম ওই দিকে ছুটে গেল। সুদর্শন তিওয়ারি বোধহয় কিছুতেই বুঝতে পারিনি যে কি হয়েছে এখানে। খানিক পর তাকেও ধরে আনলো কনস্টেবলগুলো। ইতিমধ্যে কৌশিকের হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হয়েছে। আমি বীরেনবাবুকে বললাম, বীরেনবাবু, আপনারা তাড়াতাড়ি ওই রাস্তাটা ধরে চলে যান, ওখানেই এদের ডেরা রয়েছে। আমার কথা মতো বীরেনবাবু সেই দিকে তাদের বেশিরভাগ অফিসার আর কনস্টেবলদের পাঠিয়ে দিল। ব্যোমকেশ বলল, অংশু, তুমি এখানে কি করে? অজিত, কি হয়েছিল? সব বলবো, তবে এখানে আর নয়, বাড়ি গিয়ে। আপনারা এই বিশাল বড় গ্যাংটাকে আমাদের ধরতে সাহায্য করলেন, কিভাবে যে আপনাদের ধন্যবাদ জানাবো। সেসব থাক, আপনি বরং আমাদের 4 জনকে একটু বাড়ি ফিরতে সাহায্য করুন। নিশ্চয়ই। তারপরই একজন ড্রাইভারকে ডেকে আমাদের সেখানে বসিয়ে বিদায় দিলেন বীরেনবাবু। তাহলে অজিত, কালকের ঘটনাটা আমায় বললেন না তো, যে কিভাবে তুমি আমাদের থেকে আলাদা হয়ে গেলে? কিভাবেই বা কৌশিকের সাথে দেখা হলো তোমার? আমি সমস্ত ঘটনা ব্যোমকেশকে খুলে বললাম। সমস্ত কথা শুনে সে বলল, কৌশিক যে এরকম তা আমার সন্দেহ জেগেছিল সেদিন দত্তবাড়িতে, যখন সে আমাদের এড়িয়ে যাচ্ছিল। তবে বেচারা অংশুর জন্য খুব খারাপ লাগছে আমার। সে এমনিতেই একটু বোকাশোকা, একা কিভাবে যে ব্যবসা সামলাবে কে জানে। ঠিকই বলেছ। এবার বলো, কেন তুমি আমায় একলা ফেলে চলে গিয়েছিলে? না বন্ধু, আমার কাছে কোনো উপায় ছিল না। আমরা যখন চাবি খুঁজে তোমার কাছে পৌঁছাই, দেখি তুমি সেখানে নেই। আবার কিছুটা দূরে একটা ছোটোখাটো যে শোরগোল লেগেছে তাও বুঝতে পারি। তাই সেই মুহূর্তে না পালালে আর কোনো সুযোগই পেতাম না। তবে সমস্ত ঘটনাটাই যে না থাকলে আজ আমরা হয়তো এখানে থাকতাম না। সেটা কে বলো তো? কে আবার? হারাধন? একদম। লোকটা কিন্তু খুব ভালো। ও যেভাবে উপকার করলো তা সত্যিই ভোলার নয়। আমরা কথা বলছি, হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ পাওয়া গেল। দরজা খুলতেই দেখি অংশু। অংশু ঘরে ঢুকে একটা চেয়ারে বসলো, তার হাতে একটা খবরের কাগজ। সেইটাকে এসে আমার দিকে বাড়িয়ে দিল। তাতে যে খবরটা লেখা আছে সেটা সংক্ষেপ হলো যে দত্তবাড়ির সর্বে সর্বা কৌশিক দত্ত আর সুদর্শন তিওয়ারি ড্রাগ ডিলিং করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে, যার পেছনে 12 বছর আগে দত্তবাড়িকে ঘিরে এক অভিশপ্ত অধ্যায়ের কথাও উঠে আসছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন যে একটা বিরাট স্মাগলার দলকে ধরতে সম্পূর্ণ সাহায্য করেছে ব্যোমকেশ এবং তার বন্ধু অজিত। খবরটা পড়তেই মনে এক রাশ আনন্দ এসে জমা হল। ব্যোমকেশও সেইটা মন দিয়ে পড়ল। ব্যোমকেশ, মানে দত্ত টেক্সটাইলে যে সমস্ত দুর্নীতি হচ্ছিল তার পেছনে ওই কৌশিক আর ওর বাবার হাত ছিল? একদমই তাই। আর প্রথম যে খবরটা দিয়ে সমস্ত জল্পনা সৃষ্টি হয়েছে ওটা সুদর্শন তিওয়ারি লিখিয়েছিল। আমি মানুষ চিনতে খুব ভুল করেছিলাম। শুধু আমিই নয়, মাও এই জল্পনার শিকার হয়েছেন। তবে যাই হোক, আমি বুঝে গেছি
আগামী দিনে আমাকেই সবটা সামলাতে হবে। জানি না কতটা তৈরি হয়েছি, তবে নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করব। তোমার পাশে আমরা সর্বক্ষণ থাকব, সব সমস্যাই তুমি পাবে আমাদের। দেখলাম অংশুর মুখে একটা উজ্জ্বল দীপ্তি। সে এখন কাউকে তোয়াক্কা করে না, কাউকে না। নিজের নীতিতেই এগিয়ে যাবে সে, এই সাম্রাজ্যকে নিজে হাতে চালাবে। সত্য, 3 কাপ চা দিয়ে যাও। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প। আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ হলো। গল্পটা শুনে কেমন লাগলো এবং এইরকম গল্প আরো শুনতে হলে কমেন্ট করতে ভুলবেন না। এর ফলে আমরা আরো তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে, আর খুব বেশি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালো থাকবেন আর অনেক ভালোবাসা নেবেন। নমস্কার।